তো বন্ধুরা এই দলিলটি খেয়াল করে দেখলে বুঝতে পারবে এখানে দুজন ক্রেতা রয়েছে। এখানে 1 নাম্বার ক্রেতা রয়েছে আর 2 নাম্বার ক্রেতা রয়েছে, দুজন ক্রেতা। আর দেখো তার পরের পেজে কোবলা দাতা অর্থাৎ বিক্রেতা। এখানে বিক্রেতা রয়েছে 1 নাম্বার বিক্রেতা, তারপর এখানে 2 নাম্বার বিক্রেতা, তারপর দেখো 3 নাম্বার বিক্রেতা, 4 নাম্বার বিক্রেতা। তো এমন করে এই দলিলটিতে টোটাল বিক্রেতা রয়েছে 9 জন। দেখো এখানে 9 নাম্বার বিক্রেতা, এটা হচ্ছে লাস্ট বিক্রেতা। তো এখানে আমরা টোটাল যে সেলার রয়েছে জমিটির, সেই টোটাল সেলার হচ্ছে এখানে 9 জন। বেশ ভালো কথা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, বুঝতে পারবে এখানে সবারই যে পিতার নাম সব সেম রয়েছে। তো দেখো এখানে যে 8 নাম্বার বিক্রেতা রয়েছে, সেই 8 নাম্বার বিক্রেতার এখানে পিতার নাম দেওয়া রয়েছে রওশন আলী। আর যদি প্রথম দিককার দেখি তাহলে দেখবে এখানে 1 নাম্বার বিক্রেতা যে রয়েছে তার পিতার নামও রয়েছে এখানে রওশন আলী। 2 নাম্বার রয়েছে, 2 নাম্বারেরও রয়েছে পিতা রওশন আলী। তারপর 3 নাম্বার যে বিক্রেতা রয়েছে তার পিতার নামও সেম রওশন আলী। তো এখানে এই দলিলটি দেখে একটা জিনিস ক্লিয়ার বোঝা গেল যে এখানে এই দলিলটি যারা বিক্রি করছে তারা হচ্ছে সব ওয়ারিশনরা বিক্রি করছে, অর্থাৎ এরা উত্তরাধিকার সূত্রে এরা জমিটি সম্পত্তিটি বিক্রি করছে এই 9 জন। তার মধ্যে এখানে কারণ দেখো এখানে টোটাল 9 জন বিক্রেতা রয়েছে, আর 9 জনের মধ্যে 8 জনের নাম রয়েছে পিতার নাম, আর যে 9 নাম্বার যে বিক্রেতা তার স্বামীর নাম রয়েছে। অর্থাৎ এখানে যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তিটির টোটাল ওয়ারিশন রয়েছে হচ্ছে 9 জন। এবার 9 জনের মধ্যে এখানে ছেলে মেয়ে মিলে হচ্ছে 8 জন, হচ্ছে ছেলে প্লাস মেয়ে মিলে টোটাল হচ্ছে 8 জন। আর এখানে লাস্ট যিনি রয়েছেন তিনি হচ্ছেন এই ব্যক্তির স্ত্রী। টোটাল এই 9 জন ওয়ারিশ রয়েছে। এবার তপশিলি সম্পত্তির পরিচয়টা একবার দেখে নেওয়া যাক। তো এখানে দেখো এই জেল নাম্বার দেওয়া রয়েছে, তারপর কোন মৌজার আন্ডারে রয়েছে জমিটি সে কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। তারপরে এখানে যে খতিয়ানটির থেকে এরা বিক্রি করছে ওয়ারিশনটা, সেই খতিয়ান নাম্বারও দেওয়া রয়েছে। এখানে এলআর খতিয়ান রয়েছে, এলআর খতিয়ান 1018, যার নাম হচ্ছে রওশন আলী মণ্ডল। আর এখানে যে দাগ নাম্বার সেই দাগ নাম্বার দেওয়া রয়েছে, আরএস ও এলআর দাগ দুটোরই সেম রয়েছে। 360 নাম্বার দাগ থেকে এই ওয়ারিশনরা বিক্রি করছে, যার খতিয়ান হচ্ছে 1018। এই খতিয়ানের থেকে বিক্রি করছে ওয়ারিশনরা। তো এখানে ওয়ারিশনরা বিক্রি করছে, যাই হোক বেশ ভালো কথা। এবার একবার রেকর্ডটা দেখে নেওয়া যাক বর্তমানে রেকর্ডে কি রয়েছে। তো এখানে দেখো 360 নাম্বার দাগের তথ্য বের করা রয়েছে। তো এখানে আগেই বলেছিলাম দলিলে দেখলে তখন 1018 নম্বর দাগ খতিয়ান ছিল, 1018 নম্বর যে খতিয়ান সেখান থেকে ওয়ারিশনরা বিক্রি করেছিল। তো এই 360 নাম্বার দাগে টোটাল জমির পরিমাণ রয়েছে 53 শতক। আর এখানে 1018 যে খতিয়ানটি সেটি রয়েছে, এখানে দেখো মোহাম্মদ রওশন আলী মণ্ডল নামে খতিয়ান রয়েছে। তো এই খতিয়ানের আন্ডারে টোটাল জমির পরিমাণ রয়েছে 17 শতক। তো যে 9 জন বিক্রি করেছে যে ওয়ারিশনরা, সেখানে এই খতিয়ান থেকেই কেটে কিন্তু এখন রেকর্ডটা হবে। তো বন্ধুরা এবার বিষয় হচ্ছে এই যে রেকর্ডটি দেখে যেটা বোঝা গেল সেটি হচ্ছে এই যে ব্যক্তিটি রয়েছে এর যে ওয়ারিশনরা রয়েছে, অর্থাৎ যে 9 জন ওয়ারিশন রয়েছে তারা উত্তরাধিকার সূত্রে তারা রেকর্ড না করেই বিক্রি করে দিয়েছে। আর খতিয়ানটি বর্তমানে তাদের পিতার নামে রয়ে গেছে, আর জমিও রয়েছে সেই খতিয়ানে। তো এবার বিষয় হচ্ছে এই কেসটির মিউটেশন করতে গেলে সমস্যা কি হবে ভূমি দপ্তরে, তো সেটি হচ্ছে ভিডিওর মেইন বিষয়। তো বন্ধুরা এই মিউটেশন কেসটি ভূমি দপ্তরে জমা দিলে সর্বপ্রথম চাইবে আমাদের কাছ থেকে ওয়ারিশ সার্টিফিকেট। আর ওয়ারিশ সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস চাইবে, সেটি হচ্ছে এই যে ব্যক্তি যেটা দলিলে লেখা আছে মৃত, তো এই ব্যক্তিটি যে আদৌ মারা গেছেন তার জন্য তার ডেথ সার্টিফিকেটটি চাইতে পারে। তো এই দুটি জিনিস আমাদের মাস্ট ভূমি দপ্তর থেকে চাইবে, ওয়ারিশ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট। তো এবার যদি এমন একটা কেস হয়ে থাকে যে আমরা জমি কিনেছি কিন্তু তাদের কাছ থেকে বিক্রেতাদের কাছ থেকে ওয়ারিশ সার্টিফিকেটটি নেওয়া হয়নি, তো সেই ক্ষেত্রে এবার যখন আমরা রেকর্ড করাতে যাবো, মিউটেশন করাতে যাবো, তো সেই ক্ষেত্রে আমাদের সেই ওয়ারিশ সার্টিফিকেট নেওয়ার জন্য আবার সেই বিক্রেতা যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো এমনও ধরনের সিচুয়েশন হতে পারে যে পরবর্তীতে যখন ওয়ারিশ সার্টিফিকেট এই যে বিক্রেতাগুলো যারা রয়েছে, যে দেখালাম এখানে 9 জন বিক্রেতা রয়েছে, তো এই 9 জন বিক্রেতার কাছে গিয়ে যখন আমরা চাইতে গেলাম ওয়ারিশ সার্টিফিকেট, তো তারা বললো যে আমাদের কাছে কোনো ওয়ারিশন সার্টিফিকেট নেই। এবার এরা সম্পূর্ণভাবে এমন বিহেভ করতে লাগলো যে তারা বিক্রি করে দিয়েছে, এবার যেমন করে পারো তুমি রেকর্ড করে নাও। তাদের এই বিক্রেতাদের কিছু দেখার জিনিস নেই, তারা টাকা পেয়ে গেছে, বিক্রি করেছে, বাস কেস মিটে গেছে। তো এই ধরনের সিচুয়েশনগুলো হলে তখন মিউটেশন করাতে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। এই ধরনের সমস্ত ওয়ারিশ সম্পত্তি কেনার আগে আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখা দরকার, তো সেটি হচ্ছে যখন আমরা এই জমিটি কিনবো, জমিটি কেনার পর যে এডিএসআর অফিস রয়েছে সেখানে গিয়ে যখন দলিল রেজিস্টার করবো, তখন গিয়ে আমাদের এই বিক্রেতার কাছ থেকে তো ওয়ারিশ সার্টিফিকেটটা অবশ্যই তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে। তো ভূমি দপ্তরে যে কোনো ধরনের ওয়ারিশ মিউটেশনের ক্ষেত্রে জেনে থাকবে যে আরআই ইনকোয়ারি কিন্তু এখন ম্যান্ডেটরি করতেই হবে। আরআই ইনকোয়ারি ছাড়া এই ওয়ারিশ কেসের কোনো হিয়ারিংই হবে না। তার কারণ তো আরআই ইনকোয়ারি দেওয়ার একটাই কারণ যে আগে এমন ধরনের কিছু কেস দেখা গেছে, সেই কেসগুলিতে হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে একজনের, তো আমি এখানে যে কেসটির উদাহরণ দিলাম যে 9 জন ওয়ারিশ ছিল এই ব্যক্তির, তো দেখা যাচ্ছে এই 9 জনের মধ্যে এখানে
5 জন ছেলে রয়েছে আর তার 4 জন মেয়ে রয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে এই 5 জন ছেলে সেই তাদের যে প্রাপ্ত সম্পত্তি, তার সঙ্গে সঙ্গে এই বোনেদের যে প্রাপ্ত সম্পত্তি সে দুটি কিন্তু এই 5 জন ছেলে বিক্রি করে দিল। তো এখান থেকে হয়ে গেল কি, বোনেরা এখান থেকে বঞ্চিত হয়ে গেল তাদের সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরে। তো এই ধরনের কেস প্রচুর হয়েছে যে এখানে যে ছেলেরা তাদের যে বোনের যে অংশটুকুন সেই অংশটুকুন এই বিক্রি করে দেয় বা তারা দখল করে রেকর্ড করে নেয়। এই ধরনের কেসগুলি যেন না হয় সেই ক্ষেত্রেই কিন্তু এই আরআই ইনকোয়ারিটা দেওয়া হয়েছে, অর্থাৎ আরআই গিয়ে সেই কতজন ওয়ারিশ রয়েছে সেটি একটা ভেরিফিকেশন করবে, তারপর রিপোর্ট দেওয়ার পরেই এই ওয়ারিশ কেসগুলোর মিউটেশন করা হবে। তো সেটি দলিল মূলেই হোক অথবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি যেটাই হোক না কেন, এই আরআই ইনকোয়ারি কিন্তু এখন মাস্ট। তো আমি এই কেসটিতে এই ওয়ারিশ সার্টিফিকেটের যে সমস্যাটি বললাম যে এই ধরনের সমস্যা ফেস করতে হতে পারে ওয়ারিশ সম্পত্তি কেনার পরে জমির রেকর্ড করার সময়। তো এটি ছাড়াও আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমি এই চ্যানেলে আমি এই ভিডিওটিতে আলোচনা করেছি। জমি কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন না তো, এই 10টি বিষয় অবশ্যই দেখুন। তো এই ভিডিওটিতে আরও বেশ কিছু আমি তথ্য এখানে জানিয়েছি, তো ভিডিওটি একবার দেখে নিতে পারো। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে। তো এখানে যে কেসটি রয়েছে সেটি কিন্তু অনেক সিম্পল ধরনেরই একটি কেস। তো এটি খুব একটা সমস্যার কারণ না, কারণ এটি ভূমি দপ্তর থেকে একটা ওয়ারিশ সার্টিফিকেট পেলে এটা আর মিউটেশন কেস হয়ে যাবে। তো তবুও একবার আমি ওয়ারিশ সার্টিফিকেটটা এখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। দেখো এটি সাকসেশন সার্টিফিকেট, অর্থাৎ ওয়ারিশন সার্টিফিকেট বা সাকসেশন সার্টিফিকেট একই ব্যাপার। তো এখানে দিস ইজ সার্টিফাইড, এখানে যে মৃত ব্যক্তি তার নাম রয়েছে। তারপর দেখো এখানে সাকসেশনারের নাম রয়েছে সব পরপর, অর্থাৎ এরা হচ্ছে ওয়ারিশন। তো এখানে দেখো পরপর করে 9 জনের ওয়ারিশনের নাম দেওয়া রয়েছে, আর এই সাইডে কি রিলেশন মৃত ব্যক্তির সঙ্গে সেই রিলেশন দেওয়া রয়েছে। তো এখানে দেখো ডিও লেখা রয়েছে, তার অর্থ হচ্ছে ডটার অফ, দিয়ে তারপর এখানে মৃত ব্যক্তির সঙ্গে কি সম্পর্ক। তো মৃত ব্যক্তির মেয়ে হচ্ছে ডিও, ডটার অফ। তো এখানে ডটার অফ রয়েছে দেখো 1 2 3 4টেতে। তো এখানে 4জন রয়েছে মেয়ে। তারপর রয়েছে এসও অর্থাৎ হচ্ছে সন অফ, আর লাস্টে দেখো এটা ডব্লিউ/ও দেওয়া রয়েছে অর্থাৎ ওয়াইফ অফ। তো এখানে ডটার রয়েছে 4টে আর সন রয়েছে 4টে আর একজন স্ত্রী রয়েছে। তো টোটাল হচ্ছে 9 জন ওয়ারিশ। দেখা যাচ্ছে এমন একটা সিচুয়েশন হলো, তো সেখানে এখানে যে তাদের পিতার যে খতিয়ান ছিল সেই খতিয়ানটি রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই খতিয়ানে কোনো জমি নেই, সেই জমি পুরো 0 হয়ে আছে। তো এমনটি হওয়ার কারণ দেখা যাচ্ছে এখানে এই ব্যক্তির যে 9 জন ওয়ারিশ ছিল, তো এই 9 জন ওয়ারিশ সেই যে সম্পত্তি বিক্রি করলো, বিক্রি করার পরে যাদের কাছে বিক্রি করলো তারা দেখা যাচ্ছে প্রায় 10 বছর থেকে 20 বছর হয়ে গেল তারা রেকর্ড না করে সেই জায়গা দখল করে আছে। এবার দেখা যাচ্ছে এই 9 জন ওয়ারিশ করলো কি, তাদের পিতা যখন মারা গেল, মারা যাওয়ার পর এই পৈতৃক সম্পত্তি মূলে তারা এই 9 জন বর্তমানে সব রেকর্ড করে নিল তাদের যে যে যেমন পরিমাণ পায়। আর 9 জন রেকর্ড করার পর তার পরবর্তীতে করলো কি, সেই 9 জন আবার আরেকজনের কাছে বিক্রি করে দিল। তো দ্বিতীয় নাম্বার যার কাছে বিক্রি করলো দ্বিতীয়বার, সেই দ্বিতীয়বার বিক্রি করার পর সেই দ্বিতীয় ব্যক্তি কিন্তু আবার দেখা যাচ্ছে পরবর্তীতে আবার নতুন একটি খতিয়ান করে এখানে রেকর্ড করে তার নামে পুরো সব জমি রেকর্ড করে বসে আছে। তো সেই ক্ষেত্রে এবার প্রথমে যাদের কাছে বিক্রি করেছিল, তো তারাও স্বাভাবিকভাবে এবার রেকর্ড করবে কি করে, তো তখন সমস্যায় পড়ে যাবে। তখন গিয়ে আবার সেই একটা মিস কেস করতে হবে রেকর্ড কারেকশন করার জন্য। তারপর সেই দেখবে কোন দলিল মূলে কীভাবে বিক্রি হয়েছিল, কীভাবে পেয়েছে, এইভাবে নানান সমস্যা রয়েছে। তারপর রেকর্ড করা খুব জটিল কেস হয়ে যাবে। তো এই ধরনের আরও অনেক রকমের জটিল কেস হতে পারে, ঠিক আছে, এই ওয়ারিশন সম্পত্তির ক্ষেত্রে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা দরকার ওই ওয়ারিশ সম্পত্তি কেনার আগে। তো যাই হোক, এখানে আরও অনেক রকমের কেসের উদাহরণ দেওয়া যায় ওয়ারিশ সম্পত্তি নিয়ে, তো যেগুলো আমি পরবর্তীতে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।